ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। অধ্যায় 6, শেড নির্মাণ। দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা এর আগে জেনেছি যে আসলে বাসস্থানের বেসিক যে থিমটা, বাসস্থানের বেসিক থিমের মধ্যে এটা একটা বিশাল বড় পরিসর। বাসস্থান বলতে বিশাল বড় পরিসর, দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনার একটা অংশ। শেড নির্মাণ হচ্ছে তারই একটা ছোট্ট আধুনিক রূপ, ছোট্ট পোরশন, আমাদের মতো করে আমাদের চিন্তিত একটা রূপ, আমাদের তৈরি করা একটা রূপ, যেখানে আমরা অ্যানিমেলগুলোকে কমফোর্ট দিতে চাই, যতটুকু তার থেকে বেশি রিটার্ন পেতে চাই, তার থেকে বেশি উৎপাদন পেতে চাই, যতটুকু না তাদের স্বাধীনতা দিতে চাই তার থেকে বেশি আমাদের কাজের সুবিধা আদায় করে নিতে চাই, আমরা যেন খুব ভালোভাবে কাজ করতে পারি। সেই জায়গাটায় আমরা বেশি কনসেন্ট্রেশন দিয়ে থাকি। যেহেতু আমাদের ডে বাই ডে জমি কমছে, তাই আমাদের চিন্তা ভাবনারও পরিবর্তন আসছে। প্রতিনিয়ত আমাদের ল্যান্ডের উপর চাপ বাড়ছে, যার কারণে আমরা অল্প জায়গাতেই কিভাবে অ্যানিমেলগুলোকে কনসেন্ট্রেট করে রাখতে পারি এবং সেখান থেকে অধিক মাত্রায় উৎপাদন নিশ্চিত করতে পারি, সেই নিয়ে আমরা সব থেকে বেশি কাজ করতে আগ্রহী। তবে এটাও মাথায় রাখতে হবে, দীর্ঘমেয়াদে আপনাকে পরিকল্পনা করতে চাইলে, দীর্ঘমেয়াদে আপনি উৎপাদনশীলতা যদি বজায় রাখতে চান, আমি বলবো যে প্রায় 50 ইয়ার্স, মানে 50 বছর ধরে এরকম বড় যদি পরিকল্পনা আপনার মাথায় থাকে, তাহলে অবশ্যই আমাদের যে বেসিক যে বাসস্থান নিয়ে যে আলোচনাটা হয়েছে, ওটার প্রতি বেশি গুরুত্ব আপনাকে দিতে হবে। আমার অনেক পরিচিত খামারি যারা আছে, অনেক পুরাতন খামারি, তারা ধ্বংস হয়ে যায়নি। অনেক মডার্ন মডার্ন খামারি আসছে, ধ্বংস হয়ে গেছে। অনেক বুদ্ধি ইনভেস্ট করছে তারা, অনেক টেকনোলজি ইনভেস্ট করছে, অনেক নতুন নতুন থিম, নতুন নতুন থিঙ্ক এখানে ইনপুট দিয়েছে, কিন্তু তারা দিন শেষে 10টা বছরও সাস্টেইন করতে পারেনি। তাই আপনাকে অবশ্যই বেসিক যে বিষয়টা, সেটার উপর গুরুত্ব যেমন দিতে হবে, তেমনি শেড নির্মাণের উপরেও আপনাকে একটা। এই ক্লাসে আছি, পরে ফোন দেন। ক্লাসে আছি। বাসস্থানের বিশাল পার্টের মধ্যে সের একটা সংক্ষিপ্ত অংশ মাত্র। এই সংক্ষিপ্ত অংশটাতে আমরা খুব বেশি কনসেন্ট্রেশন দিয়ে থাকি, যার কারণে দীর্ঘমেয়াদে আমরা লাভবান হতে পারি না। এই জন্য আমি এটাকে নিয়ে আহ, আমার শেড আমি করব যেমন খুশি তেমন। আমরা যেমন আগে 16ই ডিসেম্বর 26শে মার্চে যেমন খুশি তেমন সাজতাম, আমরা গরুর একটা বিজ্ঞান ভিত্তিক খামার করব, দীর্ঘমেয়াদে আমি লাভবান হব, কিন্তু সেট করার ক্ষেত্রে যেমন খুশি তেমন সাজোর মতো আমরা সেট করে ফেলি। তাই আমি বলছি, শেড নিয়ে ছেলে খেলা চলবে না, চলবে না। এটা একটা স্লোগান হতে হবে, এবং সারা বাংলাদেশের যে খামারিরা যারা আছে, তাদের যদি এই বেসিক বিষয়টা তাদের মাথায় ঢুকে যায় একবার, তাহলে তারা অযথা যে খামার যে শেড তৈরি করছেন এটার পিছনে তারা সময় দেবেন না। অনেক শেড, আজকে এক খামারে গিয়েছিলাম হাতিবান্ধায়, লালমনিরহাটে, বিশাল বড় 2টা শেড, কম করে হলেও 200 গরু ধরবে।
কি তার পরিকল্পনা! উনি একজন ইঞ্জিনিয়ার, উনি নৌবাহিনীতে আছেন। তো সে বিশাল বড় শেড করছে। এই শেডে আমাকে নিয়ে গেছে যে একটু স্যার দেখেন নতুন করে কি করা যায়। ৩টা কি ৪টা মাত্র গরু আছে, তাও দেশি গরুর মতো। উনি এখান থেকে এক্সপোর্ট করবেন, দেশের বাইরে গরুর মাংস বিক্রি করবেন, মাছ বিক্রি করবেন। কি তার চিন্তা ভাবনা! পুরোটা পার্ক বানায় ফেলছে, একদম পার্ক, আধুনিক পার্ক। কিচ্ছু নাই। এখন একটা যে গার্ড, সেও যে ওখানে থাকবে সেটাও থাকে না। এই হচ্ছে বাস্তবতা। এটা আমাকে বলছে যে কোনো একটা খামারি যদি নিতে চায় তো একটু ব্যবস্থা করে দেন, যে কি আপনার তো অনেক খামারি পরিচিত আছে, একটু আমার এটা কি সে হাতিবান্ধা, সে প্রত্যন্ত অঞ্চলে দই খাওয়া নামক জায়গা, তার থেকে আরো ভিতরে যোগাযোগ ব্যবস্থা পুরোটাই কাঁচা রাস্তা। যাই হোক, এই হচ্ছে আমাদের থিঙ্কিং। এবং আমরা, এবং সেই প্রাচীরটা একদম জেলখানার যে প্রাচীরের হাইট, সেই হাইট। আমি চিন্তা করে দেখলাম, ইনি তো কারো না কারো তো বুদ্ধি নিছে, অবশ্যই কোনো না কোনো কনসালটেন্টের তো বুদ্ধি নিছে। যেসব কনসালটেন্টের ভিডিওর ভিউ দেওয়ার সাথে সাথেই একেবারে তুঙ্গে উঠে যায়, তো শেষে খামারই তো আর থাকতে পারে না। এখন বাসস্থানের জন্য কেমন খরচ করবেন, বাসস্থানের পিছনে কেমন খরচ করবেন, এটা একটু জানি। নতুন খামারি বা উদ্যোক্তা যারা এখনো খামার তৈরি করেননি, আপনারা আমার এই সেশনে বা আমার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার পরে হয়তো মনে করেছেন যে শুরুতেই গরু রোগ ব্যাধি এটা সেটা স্যার মনে হয় এগুলো নিয়ে অনেক কথা বলবে। হ্যাঁ, যে আসলে যেটা দিয়ে আমরা খাবার কিভাবে খাবার বানাতে হবে, কম খরচে খাবার, বেশি প্রোটিনযুক্ত খাবার, বেশি ফ্যাটযুক্ত খাবার, যেন খুব তাড়াতাড়ি গরু মোটা হয়, খুব বেশি দুধ দেয়, একবারে ওলান যতটুকু তার থেকে বেশি দুধ দিবে, 10 লিটারে ওলান দিবে, 20 লিটারের দুধ, এইরকম রেশন তৈরি করে দিবে স্যার। আমি বাস্তবতার বাইরের লোক না, আপনি যা চিন্তা করে আসেন কোনো লাভ নেই। যেটা বেসিক, যেটা বাস্তবতা, এটা আপনাকে মানতে হবে। এটা যদি মানতে পারেন তাহলে টিকে থাকবেন, আর না হলে ইতিহাস হবেন। যারা নতুন খামারি এখানে আছেন অনেকেই, আপনার যা আছে তাই দিয়ে শুরু করবেন। কি আছে দেখি না। আপনি ধরেন 1 লক্ষ টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন, তাহলে মোট খরচের 10 থেকে 15%-এর বেশি নয়, এইটা আপনি শেডের পিছনে খরচ করতে পারেন। মানে 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করবেন, এখানে আপনি 10,000 টাকা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর বেশি আপনি ব্যবহার করতে পারবেন, পারলে তার থেকে আরো কম। যত কম ব্যবহার করা যায় তত ভালো। যার কিছুই নাই, ধরেন যে এখানে অনেকে আসছেন নতুন স্টুডেন্ট, সে তার কোনো আলাদা কোনো প্রিপারেশন তার নেই, তো বাড়িতে বড় একটি গাছ আছে, আর কিছু নাই। ঠিক আছে, আপনার চালা তোলারও দরকার নেই। আপনি কি করবেন, ওই গাছের নিচে একটা খুঁটি দিয়ে দেন। গাছের নিচে একটা খুঁটি দেন, খুঁটি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলেন গরুটাকে, যতটুকু জায়গা আছে আপনার। এইটুকু যদি থাকে, এখানে যদি আপনি স্টার্ট করতে পারেন, এইভাবে যদি স্টার্ট করতে পারেন, আপনি টিকে থাকবেন। একটু বেশি সামর্থ্য আছে, একটা চালা দিলেন, নিচে বালি অথবা মাটি, এইটুকু সামর্থ্য আছে, আপনি করে ফেলেন, শুরু করেন। এবং আস্তে 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 সময় যাবে, আপনি বিজ্ঞানসম্মতভাবে চলা শুরু করবেন। শুরুতেই ঝাঁপ দিলাম, এই উপরে আমার ফয়েল শিট দিতে হবে, উপরে আমাকে সিমেন্টের টিন দিতে হবে, তারপরে হচ্ছে কনক্রিটের খুঁটি বানাইতে হবে, ফ্লোরটা একবারে সেই রকম ফিনিশড করতে হবে, তার উপরে আমার ম্যাট দিতে হবে, একবারে তুলকালাম অবস্থা। গরু নাই, সবই আছে, শেষে দেখবেন গরু নেই। গরু নিয়ে আসছেন কিনে, ধরা খাইছেন, গরু নাই, শেড পড়ে আছে। খুব গুরুত্বপূর্ণ, নতুন খামারিদের হিসাব করে কাজ করবেন, নতুন খামারি যারা আছে। কারণ অনেকেই ভাবতে পারেন যে আমার তো শেড আছে, আমি এখানে ইয়ে করতে আসলাম, শেড করে ফেলাইছি, কি যে ভুল করলাম,
এখন কি করব? এরকম মনে হতে পারে। তো তাদের জন্য কথা হলো, যেহেতু আপনি সেট করে ফেলেছেন, টাকা ইনভেস্ট করেছেন, ভুল হোক আর যা হয় হোক, যত বড় ভুলই হোক, আল্লাহ তো একবারে কত বড় ভুলকে মওকুফ করে ফেলছে। আমরা তো মানুষ, আমরা তো ভুল করবোই স্বাভাবিক, কিন্তু আমাদের যে ভুলগুলো আছে, এই ভুলটাকে আপনি যদি সাথে সাথে সংশোধন করতে চান, তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই যাদের শেড আছে, তারা বিজ্ঞানসম্মতভাবে সংস্কার করতে পারবেন, সংস্কারে হাত দিতে পারবেন। কিভাবে? সেটারও শর্ত আছে, তবে তা কোনো ক্রমেই 5%-এর বেশি নয়। কিসের 5%? যেটা আপনি লাভ করবেন। তার মানে আপনি একটা শেড করছেন, 10টা গরু শেড করছেন, দিন শেষে কোনো টাকা থাকে না, বছর শেষে আপনার কোনো লাভ নাই, লসের মধ্যে আছেন, তাহলে আপনি যে শেড করছেন ওই শেডে হাত দেওয়ার কোনো দরকার নেই। যদি দেখেন বছর শেষে আপনার 50,000 টাকা আপনার হয়, মানে 1 লক্ষ টাকা আপনার বেনিফিট হয়, তাহলে আপনি 5,000 টাকা এই সংস্কারের পিছনে কাজ করতে পারবেন। এখন লাভ যদি হয় 1 লক্ষ, তো মনে করবে যে এই তো প্রশিক্ষণ নিয়ে ফেলছি, কোনো সমস্যা নেই, এখন সারাম সব চেঞ্জ হবে, একবারে 2টা গরু বিক্রি করে সব চেঞ্জ করে ফেলবে। আমি সেটা করতে বলছি না। আমি বলছি আপনার লাভের 5% ইনভেস্ট করেন, এই সংস্কারটা 10 বছর ধরে চলুক না, কি সমস্যা? আবার যাদের উন্নত আধুনিক খামার করার স্বপ্ন আছে, আমাদের ডাক্তার আপার মতো, যে আমরা আসছি, আমি একটা স্মার্ট খামার করব, একটা দেখতে নান্দনিক একটা জিনিস হবে, এবং আমি সেখান থেকে আমি জব শেষ করে একটা জায়গায় আমি সময় দিব, সেটার জন্য একটা ভালো জায়গা হয়। তো তাদের জন্য কি, যারা এই স্বপ্নটা দেখছেন, তাদের জন্য কথা, কমপক্ষে 3 বছর নতুন খামারিদের মতো চলতে হবে, আপনার যত টাকায় থাক। নতুন খামারিতে কি বলছি, আপনার যা আছে তাই দিয়ে শুরু করবেন, সেটার পিছনেও ওই কম খরচই করবেন। আপনি আস্তে আস্তে আগাবেন। 3 বছর আপনাকে নতুন খামারিদের মতো চলতে হবে। এখানে সোলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। অবশ্যই আপনাকে এখানে স্লোলি আগাতে হবে, বুঝতে হবে, তারপরে আগাতে হবে। তড়িৎ গতিতে আগানোর কোনো সূত্র এখানে নেই। কমপক্ষে 3 বছর নতুন খামারিদের মতো চলতে হবে, তার মানে আপনাকেও ওই জায়গা থেকেই শুরু করতে হবে। যদি লাভবান হতে পারেন, তবে 3য় বছরে লাভের 20% পর্যন্ত সেটে খরচ করতে পারবেন। যেহেতু আপনার আধুনিক খামার করার স্বপ্ন আছে, আপনার অ্যাসেট আছে, আপনার টাকাও আছে, আপনি 3 বছরের মধ্যে লাভ হয়েছে, 3 বছর পরে আপনি 20% পর্যন্ত এখন সেটা খরচ করেন, যান, অনেক টাকা এখন খরচ করতে পারেন। কিন্তু সেটাও কোথায়? লাভের 20%, লসের নয়। 5ম বছরে আধুনিক সেটের হাত দেওয়া শুরু করবেন। এখানেও প্রথম শর্ত হলো, যদি আপনি লাভবান হন, 5 বছরের মাথায় গিয়ে আপনি এই আধুনিক শেডের দিকে হাত দিবেন, যেটা হয়তো 40 ফিট হাইট, উপরে হচ্ছে সিমেন্টের দিলেন বা আপনার ইন্ডাস্ট্রিয়াল শিট দিলেন, তার নিচে আপনি সেলিং দিলেন, তার নিচে কনক্রিটের পাইপ, যা খুশি তাই করেন আপনি, কিন্তু 5 বছর পর্যন্ত আপনাকে এইখান থেকেই আগে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, তারপরে আপনাকে উন্নত আধুনিক খামার করার জায়গায় হাত দিতে হবে। কোনটা সঠিক ধারণা? কম খরচে গরুর জন্য দোজক তৈরি করব, নাকি প্রয়োজন মতো পরিমিত খরচ করে গরুর জন্য আরামদায়ক শেড তৈরি করব? এখন এই কথাটা যদি বলি যে কম খরচ কেন করবো, আমি বেশি খরচ করে গরুর জন্য জান্নাত তৈরি করব, তা কিন্তু আমরা করি না। আমরা বেশি খরচটা যেটা করি, সেটা উল্টো কাজের জন্য করি। কম খরচ করতে গিয়ে কি করি, যেমন হচ্ছে আমরা যদি উপরে রুফটার চিন্তা করি, যে ছাদটার কথা চিন্তা করি, আমরা টিন দিতে পছন্দ করি সব থেকে বেশি। এটাতে কি হয়, গরু আরো কষ্ট পায় বেশি। আমরা হাইটটা 30 ফিট, 20 ফিট, 10 ফিট দেওয়ার কথা, আমি হয়তো 7 ফিট 8 ফিট দিয়ে দিচ্ছি, খরচটা যেন কম হয়, গরু আসলে থাকতে পারে না, কষ্ট হয়ে যায়। আবার অতিরিক্ত মাত্রায় আমরা খরচ করে অতি আধুনিক শেড তৈরি করে ফেললাম, শেষে গরু নাই। তাদের জন্য কথা হলো,
প্রয়োজন মতো যা আছে, যেটা প্রয়োজন সেই যেটুকু দরকার পরিমিত খরচ করবেন। এখানেও অতিরিক্ত খরচের কথা বলছি না, পরিমিত খরচ করে গরুর জন্য আরামদায়ক শেড তৈরি করা, আসলে এটাই যুক্তি। আরামদায়ক শেড তৈরি করতে আমরা তাহলে কি কি ব্যবহার করতে পারি, যেটা আমরা বলছি যে সঠিক উৎপাদনের প্রধান এবং প্রথম শর্ত। ঘরের চালা, আমরা শেড যে তৈরি করবো সেটার যে চালাটা হবে, এই চালাটা হবে সর্বপ্রথম, প্রথম চয়েস আমার হচ্ছে মাটির টালি। আগে রাজা বাদশারা ব্যবহার করতে বড় বড় ইয়াগুলোতে, ঘরগুলোতে মাটির টালি, টাইলস যেটাকে বলে, এখন আমরা টাইলস করছি, আগে মাটির টালি ছিল, চালে ব্যবহার করত। এখনো আপনার মায়ানমারের পরের দেশটা ভুলে গেলাম, ভিয়েতনামে অনেক শেড আছে এরকম মাটির টালি দেয়া। তারপরের চয়েস হলো খড়, সন, গমের নাড়া, এবং সব শেষের চয়েস হচ্ছে লালটা, সিমেন্ট শীট। এখন আমার সামর্থ্য অনুযায়ী, আমার বুঝ অনুযায়ী যেটা আপনি এখন দিতে পারেন, আপনার জানানো দরকার, আপনাকে জানাই দিলাম। এগুলো হচ্ছে ফার্স্ট চয়েস। এখন আমাদের দেশ নাই, মাটির টালি খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্ডার দিতে হবে, তখন কি করব? আমি কি এর জন্য জান দিব? খড় ছাওয়ানোর লোক নাই, সন ছাওয়ানোর লোক নাই, যাদের আছে তারা করবেন, যাদের নাই তারা লাস্টের অপশনে যাবে। উপচালা একটা নতুন শব্দ আপনাদের, এটা অবশ্যই টপ ভেন্টিলেশনের জন্য লাগবে। খুঁটি, বাঁশ প্রথম চয়েস, তারপরে কাঠ, তারপরে কংক্রিট, এবং লাস্টে হচ্ছে লোহার পাইপ। এগুলো তাপমাত্রা কুপরিবাহক, লোহার পাইপটা হচ্ছে তাপমাত্রা সুপরিবাহক। শীতকালে ঠান্ডা যেমন নিয়ে আসবে, গরমকালে গরম নিয়ে আসবে, আর এই তিনটা কিন্তু তা নিয়ে আসবে না। মেঝেতে আমরা বালি, বেলে মাটি, মাটি, লাস্টে ইট সলিং, এবং সর্বশেষ হচ্ছে ঢালাই। এটা একদম অপছন্দনীয় কাজ। বেড়া বা ঘেরা যেটাই বলি না কেন, এটা না থাকাই ভালো। যদিও রাখতে চান তাহলে বাঁশ বা কাঠ দিয়ে, আর না হলে লোহার পাইপ দিয়ে। জানালা, কোনো শেডে কোনো জানালা থাকবে না, যেহেতু কোনো বেড়া থাকবে না, তাহলে জানালা থাকার কোনো প্রশ্নই আসে না। কিছু কিছু জায়গায় এমন ভাবে আপনি করেছেন যে এখন আপনার আর কোনো উপায় নাই, জানালা দিতে হচ্ছে, তাহলে দোকানের ঝাপের মতো আপনি করতে পারেন, যে পুরো একটা বড় অংশ ধরে সকালবেলা যেমন দোকান, ওই যে টিনের দোকানগুলো যেরকম সামনটা ঝাপটা উঠায় দেয়, বাঁশ দিয়ে ঠেকায় রাখে, রাত্রেবেলা আবার ঢেকে রাখে, এইরকম জানালা আপনি করতে পারেন। দেয়াল থাকবে না, কোনো দেয়াল থাকবে না। এখন যদি দরকার হয়, আপনি মনে করতেছেন যে হাফ আল্লাহ অন্তপক্ষে করি, যে গরুটা চুরি হবে না, আপনি চিন্তা করতেছেন খুব বেশি, তাহলে একেবারে যদি প্রয়োজন হয় তাহলে সামনে হাফ ওয়াল দিতে পারেন। শেডের ধরন, শেড সাধারণত আমরা দু ধরনের করে থাকি, একটা হচ্ছে মুখোমুখি শেড, ফেস টু ফেস, আর একটা হচ্ছে লেজ টু লেজ, যেটাকে টেইল টু টেইল বলি আমরা। দুই ধরনের শেড সারা পৃথিবীতে অধিক পরিচিত। এখন আমরা জানবো কোন শেডে কি কি সুবিধা। মুখোমুখি শেড বা ফেস টু ফেস, এখানে গরুগুলোর মুখগুলো একসঙ্গে কাছাকাছি থাকে। এটাতে সুবিধা কি? খাবার সহজে দেওয়া যায়, এই মাঝখানের লাইন দিয়ে একটা ভ্যান চলে গেল, দুই পাশে খাবার দিয়ে গেল, সহজে দেওয়া যায়। গ্যাসের সমস্যা কম হয়, ম্যাক্সিমামে মিথেন গ্যাস গোবর থেকে বের হয়, তো গোবরগুলো যেহেতু সাইডে পড়ে যাচ্ছে এই পাশে এবং এটার এই পাশে, মাঝখানে পড়ছে না, তাই মিথেন গ্যাসটা বের হয়ে যায় সহজে। গরু গুতাগুতি করতে পারে না, যেহেতু সামনে খাবার পাত্র, রড, বাঁশ এইসব জিনিস থাকে, তাই এরা সামনাসামনি একজন আরেকজনকে আক্রমণ করতে পারে। লেজ থেকে লেজ বা টেইলের যে সুবিধা, এটার মধ্যে আমরা পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়, যেহেতু গরুর মুখগুলো বাইরে থাকে, তাহলে এরা সরাসরি নাকের মধ্যে বাতাস এবং সরাসরি চোখের মধ্যে আলো পাওয়াটা সহজ।
এখানে গোসল করানো সহজ। এখান থেকে পাইপ নিয়ে আপনি এক সিরিয়ালি সবগুলোকে গোসল করাতে পারছেন একবারে ঢুকে। দুধ দহন করা যায় সহজে, আপনি সবগুলোকে এক সিরিয়ালি দুধ দহন করে শেষ করতে পারছেন। দ্রুত ময়লা পরিষ্কার করা যায়, যেহেতু গোবরগুলো কাছাকাছি থাকে, টেনে নিয়ে এসে পরিষ্কার করা যায়। সংক্রামক রোগ কম ছড়ায়। এখানে মুখগুলো যেহেতু দূরে দূরে, সব সময় সংক্রামক রোগ যেগুলো আছে, যেগুলো ছোঁয়াচে রোগ, এগুলো শ্বাস প্রশ্বাস দিয়েই বেশি ছড়ায়। মুখ যদি কাছাকাছি থাকে তাহলে ছড়ানোর সংখ্যাটা বেড়ে যায়, ছড়ানোর সুযোগটা বেশি পায়। যেহেতু এখানে মুখগুলো দুপাশে আছে, তাই ওটা ছড়ানোটা একটু কঠিন। আমরা যদি টপ ভেন্টিলেশনটা রাখতে পারি, তাহলে লেজ টু লেজের ক্ষেত্রে যে গোবরগুলো ভেতরে পড়বে, এটার যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, এই অ্যামোনিয়া গ্যাসগুলো খুব সহজে বের হয়ে যাওয়াটা সম্ভব। দুই পাশে দুটো যদি এক্সস্ট ফ্যান আমরা লাগাতে পারি, তাহলে মিথেন গ্যাসের পরিমাণটাও কমাতে পারি। তো আমার পছন্দের জায়গা হচ্ছে সব থেকে ফেস টু লেজ বা টেইল টু টেইল। এটাই সব থেকে সুবিধাজনক, এটাই সব থেকে ভালো আর কি গরুর জন্য। এখন আমরা দুটো ছবি দেখলাম, তবে আমি এখন একটা ছক দিচ্ছি, এটা আমার তৈরি করা 10টি গরুর জন্য শেডের মাপ। সহজ ভাবে অল্প একটু জায়গার মধ্যে আপনি কিভাবে এটা করতে পারেন, 10টা গরু কিভাবে আপনি রাখতে পারেন, এটা জাস্ট ফিট অনুযায়ী আছে, আপনি এইভাবে খুব সহজেই তৈরি করতে পারেন। দুইটা স্টাইল আছে এখানে দেখাচ্ছি। এখন যেহেতু আমরা 10টা গরুর জন্য 10টা গাছ, আপনি সবার আগে শেড তৈরি করার আগে গাছের চিন্তা করবেন, গাছ যেন থাকে। কারণ আমরা মিথেন গ্যাস, যেটা গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাস আমরা এক্সপ্লোর করছি এখান থেকে। তাই আমাদের যে পজিটিভ যে গ্যাসগুলো আছে, যেগুলো আমাদের জন্য দরকার, সেই গ্যাসগুলো আমাদের, সেই সোর্সগুলো আমাদের লাগাতে হবে। আমরা সেট করছি বাট এইদিকে নজর দিচ্ছি না, তাই আপনাকে এই কাজটা আগেই করতে হবে। তো আমরা গাছ লাগিয়ে ফেললাম। এখন আমরা দেখব এখানে গরুর, এগুলো কার্টুন আর কি ধরে নেন। তো আমার হাতে আঁকানো তো খুব ভালো আঁকাইতে পারি না। যাই হোক, আমরা যদি এটাকে, আমরা যেহেতু বলছি লেজ থেকে লেজ, হ্যাঁ, তাহলে এই পাশ থেকে ধরি, যে শুরুতেই হলো খাবারের পাত্র, 4 ফিট জায়গা থাকবে খাবারের পাত্রের জন্য। হ্যাঁ, এখানে আমরা গামলা দিয়েছি, এটা অ্যালুমিনিয়ামের গামলা। এই গামলার মধ্যে তারা পানি দেওয়া হবে, এই পানি খাবে। আবার দানাদার খাবার, ঘাস, খড় যা আছে, এগুলো ফ্লোরে দেওয়া হবে, এই ফ্লোরে খাবে, ফ্লোর থেকে। আচ্ছা, এখান থেকে গরু দাঁড়ানোর জন্য 8 ফিট জায়গা রাখা হয়েছে। লম্বালম্বি হচ্ছে 8 ফিট জায়গা। এই একটা করে গরু পাশাপাশি থাকবে 5 ফিট করে জায়গা ছাড়া। এই পাশে 8 ফিট, এই পাশে 5 ফিট, এটাও 5 ফিট, এটাও 5 ফিট, এটাও 5 ফিট, এটাও 5 ফিট, এইভাবে 5 ফিট করে একজন জায়গা পাবে। তার পিছনে 1 ফিটের একটা ড্রেন থাকবে। অবশ্যই ড্রেনটা ডিপ হবে, একটা কোদাল যেন ঢুকে, এবং তার উপরে অবশ্যই নেট থাকবে, লোহার নেট দেওয়া থাকবে। সেটা পাতি দিয়েও করতে পারেন, রড দিয়েও করতে পারেন, যেন এখানে সহজে আপনিও পা দিতে পারেন, গরুও সহজে পা দিতে পারে। 1 ফিট ড্রেন থাকবে। ড্রেনের পর এখানে 4 ফিট রাস্তা থাকবে চলাচলে। আপনি দুধ দহন করার জন্য ঢুকবেন, গরুকে খাবার দেওয়ার জন্য, না গোসল করানোর জন্য, তারপরে যাবতীয় কাজকর্ম আপনি যখন করবেন এই সাইডের, এই 4 ফিট রাস্তাটা আপনার কাজে লাগবে। এইটা একটা স্টাইল, এটা আপনি ঠিক এই পাশেও করতে পারেন। আমি এখানে দুটো স্টাইল দেখাবো, যার জন্য এই পাশে একটা স্টাইল ফলো করছি, এই পাশে আর একটা স্টাইল ফলো করছি। আপনি এইটাকেও ওই পাশে নিয়ে গিয়ে আপনি পুরোটাকে একই স্টাইল করতে পারেন। আমি জাস্ট বোঝানোর, যেন সহজে বোঝানো যায়, যার জন্য আমি দুইটা প্যাটার্ন এক জায়গায় দেখাইছি। এরপরে আবার এরকম 1 ফিট আপনার ড্রেন থাকবে, তারপরে গরু দাঁড়াবে। গরুর জন্য আমরা এখানে যেরকম 8 ফিট জায়গা রেখেছি, এখানেও 8 ফিট জায়গা, হ্যাঁ, এবং পাশাপাশি 5 ফিট 5 ফিট 5 ফিট 5 ফিট একই মাপ। কিন্তু এইখানে একটা ইয়ে করেছি, যে গরুর সামনে একটা 1 ফিট উচ্চতার একটা ছোট্ট ওয়াল থাকবে। এই 1 ফিট উচ্চতার ওয়াল, এই ওয়ালের মধ্যে এক কর্নারে অটো ড্রিঙ্কার সেট করা থাকবে। অটো ড্রিঙ্কার প্রত্যেকটার সামনে, এরা পানি খাবে এই অটো ড্রিঙ্কারে। আর
দানাদার ঘাস খড় যা আছে তা খাবে এখান থেকে। আর এরপরে যে দেয়ালটা আপনি দিবেন, এই দেয়ালটা 1.5 ফিট উচ্চতা আপনি দিতে পারেন। আর এই যে দুটার মাঝখানে এইখানকার জায়গাটা কিন্তু টোটালি হবে 4 ফিট। ঠিক আছে, 4 ফিট হবে। এর মধ্যে এই দেয়ালের পরে একটা চলাচলের রাস্তা রাখবেন, চলাচলের রাস্তা যেন আপনি সহজে খাবারগুলো দিতে পারেন। ঠিক আছে, তার মানে এই টোটাল রাস্তা সহকারে এই গরু যে খাবে এই টোটাল জায়গাটা হলো 4 ফিট। এটা আপনি আপনার সুবিধাজনক কোনো অনুযায়ী আপনি এটা সেট করবেন। এটার কোনো অন্য কোনো আহামরি কোনো এটা রকেট সায়েন্স না যে আপনাকে একবারে একদম পরিপাটি এটা 2.5 ফিট 26 ইঞ্চি 25 ইঞ্চি এরকম, এগুলো কোনো গল্প নেই। আপনার মতো করে আপনি সেট করে ফেলবেন, সেটাই পক্ষেই তো আমি না। আচ্ছা, তাহলে এইটাও এই স্টাইলটা আপনি এখানেও করতে পারেন, দিয়ে মুখোমুখি মানে দুটা দুই পাশে একই স্টাইলে আপনি করতে পারেন, যেটা আপনার সুবিধা। এটা হচ্ছে লেজ টু লেজ 10টি গরুর জন্য শেডের মাপ। এরপরে 10টি গরুর আমরা মুখোমুখি শেড, যারা মুখোমুখি থাকবে। আপনার পছন্দ হচ্ছে মুখোমুখি করবো, ওকে করেন, সমস্যা নেই। আমার চয়েস এক ধরনের, আপনার চয়েস আরেক ধরনের হতেই পারে। তো এখানে আমরা এই গরুর পাশাপাশি দাঁড়ানোর জায়গা দিয়েছি 5 ফিট, আবার লম্বা লম্বি হচ্ছে 8 ফিট। হ্যাঁ, মুখ কিন্তু সব ভিতরে, এটার মুখও ভিতরে, এটার মুখও ভিতরে। পিছনে 1 ফিট ড্রেন। সামনে খাবার ও পানির জন্য আমরা 3 ফিট জায়গা রেখেছি। এখানে আপনি গামলা ইউজ করতে পারেন, আর না হলে সামনে যে আরেকটা স্টাইল করেছি যে দুই পাশে আপনি ছোট ছোট প্রাচীর দিয়ে, সেটাও করতে পারেন। এই ফাঁকা জায়গাটাতে আপনি গামলা দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এই জায়গায় 4 ফিট চলাচলের রাস্তা রাখবেন। গামলা দিলে আপনি গামলাতে পানি দিতে পারবেন, আর খাবার টাবার সব আপনি ফ্লোরে দিবেন। আর যদি অটো ড্রিঙ্কার দেন তাহলে অটো ড্রিঙ্কার এইখানে প্রাচীরের মধ্যেই থাকবে সেট করা, আর খাবার তো সামনে দিবেন। 4 ফিট চলাচলের রাস্তা থাকবে, তারপরে খাবার ও পানির রাস্তা, পানির জায়গাটা থাকবে, এটা 3 ফিট। তারপরে গরু আবার 8 ফিট জোরে দাঁড়াবে, পাশাপাশি 5 ফিট, এবং লাস্টে 1 ফিট ট্রেন। এই যে বেসিকটা আপনার দেয়া থাকলো, এইটাকে আপনি আপনার মতো করে মডিফাই করবেন। এটাতে আহামরি কোনো কিছুই এখানে অ্যাপ্লাই করার দরকার নেই, এটা হচ্ছে বেসিক বিষয় এইভাবে। তবে এখানেও আমি গাছ দিয়েছি, গাছের যে বিষয়টা এটা ভোলা চলবে না। এখন একটা প্রশ্ন থাকে যে আপনি এত কথা বলতেছেন, তাহলে কি আমরা আধুনিক সেট করব না? উত্তর হলো করবেন, যদি আপনার নিচের সুবিধাগুলো থাকে। দেখেন এখন আছে কিনা। পর্যাপ্ত জায়গা থাকতে হবে, পর্যাপ্ত টাকা থাকতে হবে। সে টাকা কিন্তু আপনার এই কালো টাকা না, যেগুলো আপনি সাদা বানাবেন। এই টাকা থাকবে লাভবান খামারির টাকা। শেডের চারিদিকে পর্যাপ্ত বড় বড় ছায়াদানকারী গাছ থাকতে হবে, পর্যাপ্ত ঘাসের ব্যবস্থার জমি থাকবে, নিজস্ব দানাদার খাবারের সংস্থান থাকবে। আপনি নিজে উৎপাদন করবেন, ভুট্টা, ডাল জাতীয় খাবার, সয়াবিন, এগুলো নিজেই আপনি উৎপাদন করবেন। সূর্যের আলো এবং বাতাসের কোনো অভাব নাই আপনার যে জায়গাটা। ধরন অনুযায়ী আলাদা আলাদা শেড করার আপনার সক্ষমতা আছে, যেটা আমরা এর আগের ইয়াতে পড়েছি, জেনেছি এর আগের সেশনে, যে ধরন অনুযায়ী আলাদা আলাদা শেড করার সক্ষমতা আপনার আছে। তাহলে আপনি আধুনিক শেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু। আজকের বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমরা পরবর্তী সেশনে আরো একটি শেডের সেশন পাবো, সেখানে আরো শেডের বিস্তারিত জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, মোহাম্মদ তৈয়ব।
আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আনকুপ স্যার আমি আজ থেকে 5 বছর আগে মুরগির ফার্ম দিয়েছিলাম। অনেক টাকা লোকসান করেছি মুরগির ফার্মে। এখন ওই ফার্মে আমি গরু ওই সেটটা আপনি পালতেছি গরুতে ব্যবহার বেশি। করতে চাচ্ছেন? না, অলরেডি ব্যবহার করতেছে আজকে 3 বছর ধরে। কেন? আচ্ছা, এখন হুম, ওই যে যে গরুর পাত্র গুলো বানাইছি, গরুর ফার্মের দৈর্ঘ্য হলো, প্রস্থ হলো আপনার 20 ফিট। বুঝছেন? হুম। লম্বাতে হলো 100 ফিটের মতো ফার্মটা। তো এখন বিশ গরুকে ফিটের মধ্যে মুখোমুখি আমি দাঁড়ায়? না না, মুখোমুখি না। গরুগুলা ওই সাইডে একটাই, সাইডে একটা শাড়ি। একটা দুই পাশে দুইটা সারি, দুই পাশে হুম, দুইটা সারি করছি। মাঝখানে এই কাঁচরাগুলো, মানে গরুর গোবর গুলো মাঝখানে যায়, মাঝখানে ড্রেন করছি। দুই পাশে পাত্র বানাইছি। পাত্রগুলো হলো পানির পাত্র আলেক করছি, আর খাদ্যর পাত্র আলেক আলেক করছি। হুম। তো এটা পাহাড়ের মধ্যে, আমাদের এখানে আমার ড্রাগন বাগান আছে। ড্রাগন বাগানের মধ্যে এই ইয়াতে পাহাড়ের মধ্যে করছি। বাড়ির পাশে পাহাড়টা বেশি উঁচু পাহাড় না, মানে নিচু পাহাড়। কোথায় এটা? চট্টগ্রাম? তো জি, চট্টগ্রাম ফটিকছড়ির মধ্যে এটা আর কি। হুম, তো ওইখানে প্রচুর ঝড় বৃষ্টির টাইমে প্রচুর, মানে বৃষ্টি ইয়াতে সমস্যা হয়, সেজন্য আমি 3 ফিটের ওয়াল দিছি, ওয়ালের সাথে পাত্র। হুম। বুঝা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটা বুঝতে পারছি। তো হ্যাঁ। আমি আমি কিন্তু ওই কয়েকটা ছবি সেন্ড করছিলাম এই ইয়ার মধ্যে, ফেসবুকের মেসেঞ্জারে, সবাই দেখছে মনে হয়, গরু সহ। ও আচ্ছা, আমি দেখিনি, তাহলে দেখে নিব। এই আর কি। আচ্ছা, যাই হোক, যাই করছেন ওকে সমস্যা নাই। আপনি ওখান থেকে আমি বেনিফিট। আমি এখন গরুকে খানা দিচ্ছি, কিন্তু শুকনো খানা খাদ্য রে, এটা কিন্তু আপনার ভিডিও দেখেছি, শিখে গেছিলাম। শুকনো খানা দেওয়ার সাথে সাথে গরুগুলা অনেক সাবাই সাবাই খাচ্ছে, অনেক সুন্দর করে। আর পানির পিপাসা লাগলে পানি আলেক আলেক খাচ্ছে, পরিষ্কার পানি। ডেইলি 2 বার আচ্ছা, শেষ করে দিই পানিগুলো। গুড, ঠিক আছে, ভালো। আপনি ওটা একটা ভিডিও ক্লিপ দিয়ে দিন এই ইয়েতে, হ্যাঁ, দেখুন। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড না করতেছি। না, এখানে মেসেঞ্জারে দিন, আমার তো ওগুলো দেখার সময় কই বলেন। মানে আচ্ছা এখানে আচ্ছা, একটা ছোট একটা না না, ছোট একটা আপনার জন্য ইয়ে তো দিন। অবশ্যই দেবো। আপনার আপনি জন্য ওটা দেখাইতে অবশ্যই গেলে দেবো। আমাকে নিয়ে যেতে হবে, যা পুরোপুরি দেখাইতে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি মেসেঞ্জারও দেবো ওই ভিডিওটা। আচ্ছা, আচ্ছা। মাসুদ রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন হলো আজকের ক্লাস থেকে যে মিথেন গ্যাসের যে বিষয়টা, এটা আহ, কিভাবে সবচেয়ে কম আহ, করা যায় যে। কমানো যায় জি কিভাবে? জি এটা জি। সবথেকে কমানোর বুদ্ধি হলো, গরু ডেফিকেট করছে, মানে গোবরটা পড়ে গেল, সাথে সাথে ওটাকে তুলে নিয়ে গিয়ে সরাসরি বায়োগ্যাস প্ল্যান্টে নিয়ে যাওয়া। আচ্ছা স্যার। এটা সব থেকে সহজ। বায়োগ্যাস প্ল্যান্টে গেলে মিথেন গ্যাসটা আমাদের চলে আসতেছে রান্নারকে, ওটা আরো মাল্টিপ্লাই হয়ে আরো বেশি ইয়ে হয়ে যাচ্ছে। আমরা ওইটাকে মানে সরাসরি আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে পারছি, পুড়ে ফেলছি সরাসরি, গ্যাসটা তো আর বের হচ্ছে না, পুড়ে ফেলছি সরাসরি। এটা সব থেকে ভালো। কিন্তু আপনি ওপেন করে যত যে জায়গায় রাখেন না কেন, মিথেন গ্যাস কিন্তু এক্সপ্লোর হবেই। স্যার, এটা কোনো টাইম আছে যে এত সময়ের মধ্যে বিক্রিয়া হয়ে এটা শুরু হয়, না, বের এটা হওয়া তো নাকি ওই সাথে সাথে? আপনার যেমন আপনার যেমন বায়োগ্যাস উৎপাদনের যে বিষয়টা, থিমটা তো একই। বায়োগ্যাস উৎপাদনের ক্ষেত্রে আপনি দেখবেন যে 2 দিন পর্যন্ত চাপ ভালো থাকে, তারপরে আর চাপ ভালো থাকে না। ও মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে ওর এ, মানে যেটুকু এমিশন করা দরকার সেটুকু এমিশন করে ফেলে সে। হ্যাঁ, এখন বায়োগ্যাস প্ল্যান্ট করলেও আপনি যদি ছোট আকারে বায়োগ্যাস প্ল্যান্ট করেন, আপনার ফ্যামিলির জন্য যদি করেন, তাহলে কিন্তু অনেকগুলো গোবর আপনার আনইউজ থেকে যাবে। পারবেন না, কারণ পুরো গোবর লাগে না। সে সামান্য একটু দিলেই দেখবেন যে আপনার ফ্যামিলির জন্য যথেষ্ট, তার বেশি লাগবে না। সপ্তাহে 2 দিন 3 দিন গোবর দিলেই যথেষ্ট, আর লাগে না। তো তখন বাকিগুলো কি করবেন? তাই ইমিশন রোধ করার জন্য আসলেই একেবারেই ডাম্পিং করা, যেটা একেবারেই উন্মুক্ত ওয়েদারে যেন না থাকে, এটাই হচ্ছে একমাত্র পন্থা, আর কোনো পন্থা নেই।
এক্ষেত্রে স্যার আমি আগে যেটা শুনছিলাম যে গোবর আর যে পেশাব যেটা একত্রিত হলেই মিথেনটা গ্যাসটা বের হয়, ঠিক আসলে? না না না, যাবে না, যাবে না, কখনোই যাবে না। আর গরুর ইউরিনে কি স্যার গ্যাস থাকে, মিথেন গ্যাস? ইউরিনে ইউরিক অ্যাসিড থাকে, ইউরিয়া থাকে, এগুলো ধক লাগে। এটার ইয়েটা আপনি নাকে গেলেই আপনার লাগে। ভোলাটাইল যে ইউরিয়ার একটা ইফেক্ট থাকে, ইউরিয়া সবসময় উড়াই উড়ে যায়। হ্যাঁ, তো এই ইউরিনের মধ্যে ইউরিয়া থাকে, এটা আপনার ওড়ে এই গন্ধটাই নাকে লাগে, উৎকট আকারে লাগে। তাহলে মেইনলি মিথেনটা গোবরেই থাকে। হ্যাঁ, গোবরেই থাকে। স্যার এই গোবর আর যে ইউরিন ম্যানেজমেন্ট, এটা কি সামনের ক্লাসে আমাদের আসবে? ইউরিন ম্যানেজমেন্ট, গোবর, এই নিয়ে আলাদা কোনো ইয়ে নাই। এই এরকম আলোচনাই হবে, কারণ এটা নিয়ে আহ, মানে ওটা আরো ডিটেইলিং আর কি। হ্যাঁ, তো এগুলো আমি যেগুলো অ্যাডভান্স লেভেলের ট্রেনিং এ ওটাতে এই বিষয়গুলো থাকবে। হ্যাঁ, একেবারেই আহ, একদম এক্সক্লুসিভ বিষয়গুলো নিয়ে, যেখানে একদম বিক্রিয়া সহ দেখানো হবে। অ্যাডভান্স কারণ লেভেলের আমাদের ট্রেনিং সেগুলো হলো আপনার সরাসরি আবাসিক ট্রেনিং, এবং সেটার শিক্ষাগত যোগ্যতাও থাকে, সবাই নিতে পারবে না। আমরা যারা স্যার এমনিতে করতে চাই, তারা সহজেই ম্যানেজমেন্টটা সুন্দরভাবে কিভাবে করতে পারে সহজেই আপনি গোবর? যেটা করতে পারেন সেটা হচ্ছে আহ, একটা ঘেরা অবশ্যই থাকতে হবে, যেন গোবরগুলো আহ, মানে বৃষ্টির পানিতে ধুয়ে না যায়। উপরে ঢাকনা থাকবে, উপরে চালা থাকবে, এবং নিচে আপনাকে হাউস করে ফেলতে হবে। হাউস করাটা, যদি হাউস নাও করতে পারেন, আপনি মাটি দিয়ে চারপাশে আইল, যেটাকে বলে আইল দেওয়া আর কি, চারপাশে দিয়ে তার মধ্যে আপনি রাখবেন। এবং এটাকে মানে আমরা কি করি, গোবর ভালো হওয়ার জন্য ঘন ঘন কাটা দেই, যে গোবরটার জন্য ইয়া হয় বিক্রি করার সুবিধার জন্য কোদাল দিয়ে কাটি আর কি। সেটা না করে আপনি অবশ্যই যেভাবে আছে ওইভাবেই রাখবেন, তাহলে অনেক, যেহেতু আমরা ওপেন রাখতেছি এটা, এই পিটটা, ডাক পিটটা ওপেন রাখতেছি, এখানে যখন টেম্পারেচার বেশি হয়ে যাবে ভিতরে, টেম্পারেচার বেশি হলে এখানে যে কৃমিগুলো আছে, কৃমি থেকে শুরু করে কৃমির ডিম, কৃমির লার্ভা এবং অন্যান্য জীবাণুর যে লার্ভাগুলো আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে সব থেকে হলো বেশি গুরুত্ব দিতে হবে যে এই উন্মুক্ত পদ্ধতিতে পিট করার ক্ষেত্রে আপনি যেন গোবরগুলো বাইরে চলে না যায়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, সবাই এটা আমরা করি। এরপরে এরপরে আরেকটা এরপর আরেকটা পদ্ধতি হচ্ছে, আপনি ইয়ে করতে পারেন, কেঁচো কম্পোস্ট করতে পারেন। কেঁচো কম্পোস্ট, ওই গোবরগুলো একটা সময় গিয়ে আপনি কেঁচো কম্পোস্টে রূপান্তর করলেন, কেঁচো নিজেই তৈরি করলেন, এবং কেঁচো হাউজের মধ্যে ছেড়ে দিয়ে আপনি কেঁচো কম্পোস্ট তৈরি করতে পারেন। একটা খেয়াল রাখতে হবে, আপনার মার্কেটিং চ্যানেলটাকে ধরে তারপরে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে, তার আগে না। এটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং এটা প্রসেস করতে শুনে আপনার রাখতে হবে, না হলে আপনি বেনিফিটটা পাবেন না। কারণ এটা লাভটা খুবই কম, যার জন্য আপনাকে আহ, ধরে রাখতে হবে, মার্কেটিং চ্যানেলটার সাথে আপনার অ্যাটাচ থাকতে হবে। এটা একটা। এরপর হচ্ছে ট্রাইকোডার্মা কম্পোস্ট, এটা আপনি করতে পারেন। ট্রাইকোডার্মা কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে আপনি, এটা আরো ইজি, যে আপনি ট্রাইকোডার্মা ছিটাই দিলেন লেয়ারে, ওইখানে ওরা কম্পোস্ট হয়ে থাকলো, এই কম্পোস্টটা আপনি সরাসরি। তিনটা উপায়ে আমাদের দেশে এখন পর্যন্ত বেনিফিশিয়াল ওয়ে আর কি, তিনটা। আরেকটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট করে গ্যাস নেওয়ার পরে বাকি যে স্যালারিটা থাকলো সেটা আপনি শুকায়া এটা আপনি বিক্রি করবেন। এই চারটা উপায় মোটামুটি। স্যার এক্ষেত্রে যদি কোনো একটা জায়গার মধ্যে ঢাকনা দিয়ে রাখা হয় গোবর হ্যাঁ, গুলোকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি কোনো এক্সপ্লোশনের ইয়ে হ্যাঁ, চান্স আছে? হ্যাঁ, হতে পারে। চাপ তো হবে, যদি আপনি ঢাকনা বলে ঢাকনা দিয়ে রাখলেন, কিন্তু আপনার বাতাস বের হওয়ার সুযোগ আছে, তাহলে সমস্যা হবে না। তাহলে সময়, কিন্তু একেবারে এয়ারটাইট করে ফেললেন, তাহলে তো এক্সপ্লোশনের সুযোগ আছে। আর এর দুটিকে আলাদা রাখাই ভালো, ইউরিন আর যেটা না, গোবর একসঙ্গে দুটা রাখলেও সমস্যা নেই, না একসঙ্গে রাখলেও সমস্যা নেই, একসঙ্গেই রাখবেন, একসঙ্গেই রাখবেন, আলাদা করে রাখবেন না। কারণ আপনি এটা তো অবশ্যই লাস্টলি আপনি তো জমিতেই যাবে, এটা আমরা তো জমিতেই ব্যবহার করবো লাস্টলি। ইউরিয়াটা তো আমার আহ, এর সঙ্গে মিক্সড হয়ে থাকলে তো ভালো আরো। ইউরিয়াটা তো আমার জমিতেই কাজে লাগবে। ইউরিনটা আমরা সবসময় কি করি, ড্রেনেজের মাধ্যমে ওয়েস্টেজ নষ্ট করে ফেলি, কিন্তু ইউরিনটা
আরো খুব ভালো পেস্টিসাইড হিসেবে কাজ করে। একটা পেস্টিসাইড হিসেবে কাজ করবে, আর একটা হচ্ছে আমার ইউরিয়াটা সরাসরি জমিতে যাচ্ছে। দুটো জিনিসই এখানে ব্যাপার। এটা কি স্যার পুকুরে গেলে কোনো সমস্যা হয় মাছের জন্য ইউরিনটা? মাছের বা জন্য ইউরিনটা সমস্যা, হ্যাঁ, মাছের জন্য ইউরিনটা সমস্যা, ইউরিক অ্যাসিড থাকে, এটা সমস্যা। থ্যাংক ইউ স্যার। এস এম শাহেন শাহ রনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হইলো যে আমার কিছু কোশ্চেন আছে, 4-5টা কোশ্চেন আছে, যেহেতু হ্যাঁ, স্যার আমাদের বলেন। খামারটা মানে গরু সংখ্যা বেড়ে গেছে, তো নতুন শেড করার পরিকল্পনা করতেছি আর কি। কোথায় আপনার তো সেটটা? এটা স্যার আমার বাড়ির পাশে শেড ছিল, পাবনা ফরিদপুর উপজেলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এখন 24টা গরু হয়ে গেছে, ওখানে জায়গা নিচ্ছে না, অলরেডি 4টা মানে 7টা গরু গাব। তো আমরা নতুন শেড নতুন জায়গায় পরিকল্পনা করতেছি। হুম। তো স্যার এখন আমার কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন স্যার, আমরা কি ওই যে আপনি যেটা বলছিলেন যে প্রথমে এই খরচ এত করা যাবে না, তো সেই ক্ষেত্রে কি স্যার আমরা ত্রিপাল ইউজ করতে পারবো? হ্যাঁ, ত্রিপল ব্যবহার করতে পারেন। ত্রিপল কয়দিন? 2 বছরও তো যায় না মনে হয়। হ্যাঁ, 2 বছর এরকম যায়, সেক্ষেত্রে কি স্যার লসটা বেশি হবে বা মানে এই খরচ তো ইসের ভালোই থেকে? পড়ে, খরচ তো ভালোই পড়ে। আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, ব্যবহার করতে পারবেন। আচ্ছা। আর স্যার আমি দেখলাম যে আপনি এখানে টিনের করেন নাই, রিকমেন্ড করেন নাই আর কি, হুম। সিমেন্ট টিনের কথা বলছেন। সিমেন্টটা আপনি ব্যবহার করবেন। টিন, আমরা যে টিনটা ইউজ করি এই টিন ব্যবহার না করাটাই বেটার। কেন? দুইটা কারণ। একটা হলো যে টিন যারা ব্যবহার করেছে, বিশেষ করে এই কিছুক্ষণ আগে যিনি বললেন মুরগির খামার ছিল, ওরা ভালো, উনি ভালো বুঝতে পারবে যে মুরগির খামারে যে মুরগির যে ইয়া থাকে, মুরগির পায়খানার সাথে কিন্তু ইউরিক অ্যাসিড থাকে, ও আলাদাভাবে ইউরিনেশন করতে পারে না। তো এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই জিনিসগুলো শেডের এত বেশি ক্ষতি করে, বিশেষ করে চালে আপনার একদম জং ধরে যায় অটোমেটিক্যালি। হ্যাঁ, অটোমেটিক্যালি জারি ধরবে এবং টিন নষ্ট হয়ে যাবে। গরুর খামারের ক্ষেত্রেও সেম ঘটনা, একটা সময় এসে আপনার এটা জং ধরবে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এ তো তাপের সুপরিবাহক। জি স্যার। আপনার যে তাপ বাইরে আছে সে তাপ আরো মাল্টিপ্লাই করবে, করে ভেতরে ঢুকাবে। বাইরে যদি 37 ডিগ্রি থাকে, তো ও পারলে 39 ডিগ্রি করে ভেতরে ঢুকাবে। তো সেটা আমরা কেন করতে ও, যাব? এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা। আর স্যার কোশ্চেন হলো যে শেডটা স্যার অনেকেই রিকমেন্ড করে যে উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম, আসলে কোন মুখী করলে বেটার? কোনো মুখেই না, সব দিকেই করতে পারবে। উত্তর দক্ষিণ করলে মুখে বাতাস, আলো বাতাস পাবে ভালো। এটা বলা হয় যে উত্তর দক্ষিণ করলে আলো বাতাসটা ভালো পাওয়া যায়। আমাদের দেশের এখন কি উইন্ডের কোনো ফ্লো আছে? একটা সময় ছিল, এখন কোনো ফ্লোই নাই, কোনো ফ্লোরের ঠিক ঠিকানা নেই। আপনি যে পাশে খুশি সে পাশে, আমি তো বলি পূর্ব পাশে পশ্চিম পাশে করলে আরো ভালো। মানে শেড যদি উত্তর দক্ষিণে হয়, তাহলে পূর্ব পাশের সূর্যের আলোটাও সেরে ঢুকতেছে, পশ্চিম পাশের সূর্যের আলোটাও সেরে ঢুকতেছে। আমি এখন হ্যাঁ। বেসিক কথাগুলো নিয়ে, বেসিক বিষয়গুলো নিয়ে কাজ করতেছি। আর আমাদের কনসালটেন্টরা অনেক উন্নত হয়ে গেছে, তারা উন্নত কথা বলে, আমি ওগুলোতে এগুলো থেকে দ্বিমত করি। আপনি আপনার চোখে যদি সানলাইট পড়ে, গরুর চোখে সানলাইট পড়লে আপনার গরুর হিটে আসা নিয়ে নো টেনশন। ও ভিটামিন ডি সরাসরি সিনথেসিস হচ্ছে শরীরে, এবং সরাসরি রেটিনায় যখন সূর্যের আলো পড়বে, তার রিপ্রোডাক্টিভ যে প্রত্যেকটা হরমোন ভালোভাবে তার শরীরে উৎপন্ন হবে। তাহলে আপনার রিপ্রোডাকশন খুবই জরুরি। রিপ্রোডাকশন যদি ঠিক না থাকে, আপনি গরু খামার করে কি লাভ? আপনি বিকালবেলা যে সানলাইট, সকালে 11টা এবং হচ্ছে বিকালের, এই দুটো সানলাইট যে খুবই গুরুত্বপূর্ণ এদের জন্য। সকালবেলার সানলাইটটা ফ্লোরে গিয়ে অ্যাটাক করুক, সরাসরি ফ্লোরে যদি পড়ে, তাহলে আমার ফ্লোরটা জীবাণুমুক্ত হচ্ছে। আর আমরা সবাই ডিসইনফেক্টেন্ট ইউজ করতেছি, স্প্রে করতেছি। কি দরকার? কোনো দরকার নেই, ন্যাচারালি ডিসইনফেক্টেন্ট হোক না কেন। তাহলে আমি তো দুই পাশে লাভ হচ্ছে। এবং হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বের হওয়ার ক্ষেত্রে আমি যদি চারপাশে দেয়ালই না রাখি, তাহলে ভাই আমার শেডের হুম, উত্তর কি আর দক্ষিণ কি? আপনার জি স্যার। যে শেডগুলোর কথা বলতেছে, এরা তো প্রাচীর দেওয়া শেড, প্রাচীর তুলতেছে, প্রাচীর তুলে, যার কারণে তারা বলছে উত্তর দক্ষিণ করেন। আমার তো প্রাচীরই নাই, আমার তো সবই ওপেন, তাহলে বাতাস যেদিকে আসুক তো বের হয়ে যাবে, সমস্যা কি? আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটা কথা হলো যে আমাদের যে শেডের ঢালাইটা, সেটা যে একটু ঢালু করে,
হ্যাঁ, ঠিক আছে, অনেকেই যেটা বলে যে নেক্সট ঢালুটা ক্লাসে বেশি আছে, হইলে সে, ঢালু নিয়ে নেক্সট ক্লাসে অ্যান্সার পাবেন ও ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার, তাহলে এটা বাদ। হ্যাঁ। আরেকটা কথা হলো স্যার, আপনি ওই যে ফ্লোরের খাবার কথা বলছেন বা বল দেওয়ার কথা বলছেন, তো সেই ক্ষেত্রে স্যার বলটা বেটার নাকি ফ্লোরে যদি দেই সেটা বেটার? বল মানে গামলা কিন্তু, হ্যাঁ, হ্যাঁ মনে হ্যাঁ, রাখবেন। গামলার কথাই বলছি স্যার। হ্যাঁ, দুটোই ভালো, ফ্লোরে দেওয়াটাই বেশি ভালো। হ্যাঁ, গামলা হ্যাঁ দেয়, গামলার বাড়তি কাজ করতে হয়। এখন খাবার আপনি ফ্লোরেই দিবেন, এটাই ভালো। হ্যাঁ, আর হ্যাঁ। গামলাটা দেওয়া হচ্ছে যে পানি, যারা অটো ড্রিঙ্কার ব্যবহার করবেন না তারা ওই গামলায় পানি দেবেন আর কি, এটাই হলো বিষয়। তাছাড়া খাবার আপনি ঘাস, খড়, দানাদার সব ফ্লোরে দিবেন, এবং ওই জায়গাটা আচ্ছা, ফ্লোরে অবশ্যই যদি দেই স্যার সেক্ষেত্রে কি অবশ্যই পরিমাণ মতো প্লাস্টার। দেওয়া তো যায় না? না, হ্যাঁ, পরিমাণ মতো দেওয়া যায় না, আপনার পরিমাণ মতো তো হবে, আপনি পরিমাণ মতোই তো দিবেন, আপনি প্রোডাকশন অনুযায়ী তো খাবার দিবেন, হ্যাঁ প্রোডাকশন অনুযায়ী তো খাবার দেবেন। আপনি যখন আলাদা আলাদা ভাবে খাবারের পাত্র করতেছেন, তখনও কি আপনি আনলিমিটেড দিয়ে রাখেন? অবশ্যই না, না না। আপনি কিন্তু হিসাব করেই দেন। আপনি এখানেও হিসাব করেই দিবেন, এবং ওরা অভ্যস্ত হবে, যে বেশি উৎপাদন দেয় সে দেখবেন বেশি খাবে, যে কম উৎপাদন দেয় সে কম খাবে। আপনি ওই খাবারের ক্ষেত্রে তখন আসবে, তখন আপনি আরো ক্লিয়ার হবেন যে আচ্ছা ঠিক আছে। কিভাবে খাবার দেবো আমি। আরেকটা ব্যাপার হলো স্যার, গরুর সামনে ওই যে যেখানে খাবে তার সামনে অনেক সময় দুইটা রড মানে মাথা নিচু করে খাওয়ার জন্য, বা ওই পাশে না যায়, নেকড়েল, সেই নেকড়েল বলে, উচ্চতাটা হ্যাঁ, স্যার কিরকম হবে? হ্যাঁ, সেই উচ্চতাটা নেকড়েল। কিরকম হবে স্যার? এবং এবং কি দুইটা রডই দিতে হবে, মানে দুইটা এই এরকম? আপনার এটা হলো কি, যে গরুর হাইট অনুযায়ী কম বেশি হয়। আপনার এটা সব হুম থেকে ভালো হচ্ছে, আপনি গরু দাঁড় করানোর পর মাপ দিয়ে আপনি ওটা বানাবেন। কোনো এখানে কোনো ইয়াই আপনার অ্যাপ্লাই করার দরকার নেই। কারণ হলো আমাদের দেশে ওই অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে আপনার নেদারল্যান্ড, এদের মতো তো ইভেন ইভেন ব্লাড পাবেন না, ইভেন সাইজের গরু পাওয়া যাবে না। আপনি ইভেন হুম। সাইজের গরু কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে তারপরে আপনি নেকড়েলটা বানাবেন। কারণ একটা গরুর হাইট যদি বেশি হয়ে যায় আর আপনি নেকড়েলটা যদি ছোট করেন, তাহলে ওখানে আপনি কি করবেন? ওই কম বেশি করতে হবে, কম বেশি করানোর জায়গা থাকে। তারপরেও আপনার এটা করার সময় আপনি গরুর মাপটা দিয়েই আপনি এটা করবেন। এটা স্বাধীন, কিন্তু আপনি সব নিজের গরু মতো করে স্যার করবেন। এই মাপ তো একরকম হবে না, সেই ক্ষেত্রে হ্যাঁ, সমস্যা হবে না? সেক্ষেত্রে ওইটা মুভেবল হয়, উপরেরটা যেটা আছে না, ওটা ঘাট সিস্টেম হুম। করে নেবে, মুভ করার জন্য, মুভ করা যায় যেন। ও আচ্ছা, যেন মুভ করা যায় হ্যাঁ, সেইভাবে করে নিতে ওইভাবে হবে। আপনি নাট সিস্টেম করে নেবেন। আপনি যে জায়গায় মেলে সেই জায়গায় ওকে লাগাই দিবেন, তাহলে সমস্যা নেই। আচ্ছা স্যার, আর লাস্ট কোশ্চেনটা স্যার হলো আমার পানির পাত্র ব্যাপারটা, অর্থাৎ হলো আমি যদি ফ্লোরে দেই সেক্ষেত্রে পানির যে আমি ব্যবস্থা করব সেটা বল যদি না করি, ফিক্সড করি, তো সেক্ষেত্রে কি স্যার আসলে ওই যেখানে আমি দেয়ালটা উঠাইলাম ওই 1 ফিট উঁচায় তার আলাদা পাশে একটা পাশে দিব, মানে বাইরে দিব না ভিতরে দিব? পানির আমি বলছি যে অটো ড্রিঙ্কারটা হলে বেশি ভালো। অটো ড্রিঙ্কার হ্যাঁ সহজে কিভাবে তৈরি করবেন, আমার একটা ভিডিও আছে, দেখেন। হ্যাঁ, খুব সহজে তৈরি আচ্ছা করার জন্য, খুব কম খরচ। অটো ড্রিঙ্কার আপনি দিলে আপনার অটোমেটিক, আপনার টেনশন নাই, সারাদিনে পানি উঠতেছে, পানি যাচ্ছে, কোনো সমস্যা নেই। ঠিক আচ্ছা, আছে, এটা মানে দিবটা কোথায়, সামনে না ভিতরে, ওই মানে পাশে ওয়ালটার মধ্যে দেয়ালের ছোট্ট মুখটা, ওই হ্যাঁ যতটুকু মুখ ওর, হ্যাঁ। ওইটুকুই অটো ড্রিঙ্কারের জায়গা, ওর থেকে বেশি জায়গা লাগে না। পাশে যে কোনো একটা সাইড। আচ্ছা, পাশে দিব, তাহলে গরু হয়তো বা একটু করে তখন একটু তেরা করে খাইতে হয় না স্যার, মানে সামনাসামনি না থাকলে, বা একটু মুখ করে খাইতে হয় না? এগুলো 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 আরাম খোঁজা যাবে না, এগুলো আরাম খোঁজা আচ্ছা যাবে। এই আচ্ছা দেখেন, এই যে এটাতে দেখেন, আপনার এই যে এখানে এক কর্নারে করে দেওয়া আছে, এই যে এক কর্নারে দেওয়া আছে, এই যে এক কর্নারে, হ্যাঁ হ্যাঁ এই যে এক কর্নারে, মাঝখানে না, এক কর্নারে হ্যাঁ দিবেন, তাহলে আপনার হ্যাঁ। ওরা অন্যান্য খাবার যেভাবে খাবে ওটা সুবিধা হবে। আর পানি যখন দরকার তখন এক কর্নারে গিয়ে পানি খাবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। মোহাম্মদ মিজানুর রহমান। স্যার আমি আজকে ক্লাসের বাইরে একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি নেন। বলেন বলেন। স্যার আমি ওই যে মেসেঞ্জারে একটা ছবি পাঠাইছি, মানে স্যার উপরে বীজ দেওয়ার পরে ওই বীজটা যেন বাইরে চলে আসছে বা পুঁজের মতো, এটা কি স্যার এমনি কি স্বাভাবিক নাকি কোনো সমস্যা স্যার? বীজ একবার দিলে ভাই বীজ কখনো বাইরে আসে না, ওটা আর ইনফেকশন আছে, এই জন্য ওটা এমনিতেই ওই জায়গাটায় পাঁচ জমা ছিল, যখন সার্ভিসের মুখ ওপেন হয়েছে তখন ওটা বের হয়ে আসছে, এটা ইনফেকশন আছে। এটা এটা কি স্যার বীজ কখনোই বাইরে বের হয় না। আচ্ছা আমরা স্যার ঠিক মনে আছে।
ধন্যবাদ। আমরা মনে করি, আমি এটা ক্লিয়ার করে দিই, যেহেতু প্রশ্নটা করছে হয়তো অন্য কোনো সময় আসবে না এটা। অনেকে বলে যে গরু বীজ দেওয়ার পর ওকে তার করে রাখতে হবে, ও যেন না বসে। হ্যাঁ, বসলে সব বের হয়ে যাবে, কনসেপ্ট করবেন। এটা পুরা ভুয়া, পুরা ভণ্ডামি কথা বলা। ওর স্পার্মের এমন শক্তি, স্পার্ম পড়ার সাথে সাথে ও দৌড়ানো শুরু করে। ও কিসের, আপনি ও কি উঁচা নিচা বোঝে নাকি? ও যে আপনি গরু উল্টা পাশে রেখে দিলেও ও স্পার্ম করে কনসেপ্ট হওয়ার, যা হওয়ার তাই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আমি খালি দেখি থাকি। আর কারো প্রশ্ন মনে হয় নাই? স্যার একটা কোশ্চেন ছিল আগের হ্যাঁ। ক্লাস থেকে। হ্যাঁ, স্যার ওই সুস্থ অসুস্থ গরুর ক্ষেত্রে যেটা বলেছিলেন যে শ্বাসটা অস্বাভাবিক কিনা তা দেখতে, তো এটা স্যার কিভাবে চেক করবো? এটা কি পেটের দিকে তাকাবো নাকি হাত, সামনে হাত দিয়ে? ওরা চারিদিকে তাকাইতে হবে। হ্যাঁ, এটাকে আপনি পেটের দিকে তাকান, এটা একটু ক্লোজ অবজারভেশনের দরকার আছে, বুঝছেন? এই জিনিসগুলো আসলে সামনাসামনি না দেখালে এটা একটু ডিফিকাল্ট। আর আপনি যেটা দেখবেন, যেটা ঘন ঘন শ্বাস নিবে, ওর পুরো শরীর ঝুঁকবে, হ্যাঁ, এবং পেটগুলো ঢুকে ঢুকে যাবে। এটা নাক দিয়ে অতটা বুঝতে পারবে না, তবে নাকেও বোঝা যাবে। এর নাক তো আমাদের নাকের মতো না, হ্যাঁ, এর নাকটা হলো শক্ত জায়গায়, কিন্তু তারপরেও দেখবেন যে নাকের ফুটাটা বড় হচ্ছে ছোট হচ্ছে, বড় হচ্ছে ছোট হচ্ছে। যদি খুব বেশি শ্বাসকষ্ট হয় তাহলে তার নাকের ফুটাটা বড় হবে ছোট হবে, এটা দেখেই বুঝতে পারবে। থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন স্যার, এটা বলছিলেন যে দেশিকে 100% সিমেন্ট দেওয়া যায় কিন্তু ক্রসকে ম্যাক্সিমাম 87%, এর পেছনে একটু সায়েন্সটা কি যদি একটু এর বলতেন? পিছনে সায়েন্স হলো, আপনি যখন 100% দিবেন দেশিকে, দেশিটাও 100%, এই দুটা মিলে জাত উন্নয়ন হতে থাকবে। যখন আপনার জাত উন্নয়ন হওয়ার পরে একটা সময় আপনি উন্নয়ন হয়ে গেছে ওর, এবং তাকে আপনি 100% যখন দিবেন, তখন অনেক সময় ট্রেড, তখন আর জাতের বিষয় থাকে না, তখন ট্রেড, তাদের যে বংশের যে মানে যে কোনো একটা উৎপাদনের একটা সাইড যদি কোনোটা কম থাকে, তাহলে সেটার উৎপাদন সামগ্রিকভাবে কমে যায়। যার জন্য ওই সময়ে মানে বেশি ভালো জাতের গরুগুলোকে 100% বীজ না দেওয়াটাই ভালো, কারণ ওর তো জাত উন্নয়ন হয়ে গেছে। ওকে বেশি জাতে, বেশি আমাদের দেশে যদি এই কনটেক্সটে আমরা যদি 100% বীজ দেই, তাহলে এর পরবর্তী যে বাচ্চাগুলো আছে, এই প্রজন্মগুলো সাস্টেইন করে না। তাহলে দুই সাইডে লস। একটা হচ্ছে আমার ট্রেড, যে এই বাচ্চাটা যেটা হবে, এই বাচ্চাটার ট্রেড কোনোভাবে বৈশিষ্ট্যগতভাবে ক্ষতিগ্রস্ত হবে, কোনোভাবে, হয় উৎপাদনগত হোক, নাহলে দুধ উৎপাদন হোক, মাংস উৎপাদন হোক, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা হলো আমার এনভায়রনমেন্টের সাথে সাস্টেনেবল হবে না, এনভায়রনমেন্টে সে থাকতেই পারবে না। সে দেখা যাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে 3 মাসের মধ্যে বাচ্চা মারা যায়। এই দুইটা জিনিস, যার জন্য আপনার বেশি ইয়া যখন আপনার পার্সেন্টেজ হয়ে যাবে, তখন 100% না দেওয়াই ভালো। থ্যাংক ইউ স্যার। আর এই জিন নিয়ে আমাদের অ্যাডভান্স যে ট্রেনিং হবে, এই অ্যাডভান্স ট্রেনিং এ আমরা জেনেটিক্স নিয়ে আলোচনা করব, জেনেটিক্স, ক্রোমোজোম, এগুলো নিয়েও আলোচনা করব। সেখানে যেহেতু শিক্ষাগত যোগ্যতার বাউন্ডারি দেওয়া থাকবে, যারা ওই কোর্সে অংশগ্রহণ করবেন তারা এই বিষয়গুলো আরো বিস্তারিত জানতে পারবেন। ক্রসিং, ব্যাক ক্রসিং, হ্যাঁ, লাইন ক্রসিং, অনেক বিষয় আছে। স্যার এটা কি অফলাইনে না অনলাইনে ক্লাস? না, এগুলো সব অফলাইনে হবে, ওটা আর এই অনলাইনে হবে না। ওটা একদম থাকা খাওয়ার ব্যবস্থা সহ টোটাল। ওটা কি স্যার 1 বছর মেয়াদি যেটা দেখেছিলাম না না ওটা না না? না, ওটা না, ওটা না, এটা 4 থেকে 5 দিনের ট্রেনিং হবে। এটা কি স্যার শুরু হয়েছে না সামনে না না, হবে? এখনো অনগোয়িং, এখনো শুরু হয়নি। শুরু হলে গ্রুপে মেসেজ দেওয়া হবে। Okay, আচ্ছা। ওখানে আমি বেশ কিছু জিনিস ওখানে ট্যাগ করব, নিয়ত আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে। আমি এগ্রিকালচার, ফিশারিজ, তারপরে লাইভস্টক সব একসঙ্গে করব। আপনি সব কিছুই একটা মোটা দাগের একটা নলেজ নিয়ে আপনি আসবেন ইনশাআল্লাহ। এবং সেটা এটা তো সব practical লার্নিং class বাই দরকার। ডুইং, লার্নিং বাই ডুইং, লার্নিং বাই সিইং, লার্নিং বাই হিয়ারিং, তিনটা জিনিস। লিসেনিং, লার্নিং বাই লিসেনিং, লার্নিং বাই সিইং, লার্নিং বাই হচ্ছে ডুইং, তিনটা কাজই হবে ওখানে।
ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভালোভাবে পার্টিসিপেশন করার জন্য। আমাদের পরবর্তী সেশনে আমরা জানবো হচ্ছে বাসস্থানের খুঁটিনাটি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আগামী শনিবার আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার।